নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগুড়ি জঙ্গলে গল্পের দ্বিতীয় অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল, সুমন সৈকত তালুকদার, সৌম অর্ঘ্য চৌধুরী, মিস্টার চৌধুরী কোরক ভট্টাচার্য, চৌধুরী বাবুর অ্যাসিস্ট্যান্ট লোকনাথ চ্যাটার্জি, ম্যাং ঋষভ ভট্টাচার্য। প্রথম গ্রামবাসী সৌভিক দাস, দ্বিতীয় গ্রামবাসী দেবানিক দাস, তৃতীয় গ্রামবাসী সৌরভ বণিক, লেপচা সুরাজ দে, আবহ সঙ্গীত ও মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগুড়ি জঙ্গলে গল্পের দ্বিতীয় অংশ। গত সপ্তাহে আপনারা শুনেছেন সুমন ও সৌম দুই বন্ধু মিলে প্রতি বছরের ন্যায় এই বছরেও তাদের শীতকালীন ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছে উত্তরপ্রদেশের পানাগড়ি নামক একটি জঙ্গলে। জঙ্গলটি সম্পর্কে শোনা যায় সেখানে কঙ্কালী সম্প্রদায় নামক এক গোষ্ঠীর উপদ্রব আছে। তারা নাকি অর্ধেক মানুষ ও অর্ধেক কঙ্কাল। এই জঙ্গলে সাধারণ মানুষের বিপদসীমার বেশি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তাই ফরেস্ট অফিসার মিস্টার চৌধুরী তাদের প্রথমে যেতে বাধা দিলেও পরে যেতে রাজি হয়ে যান। তাদের জঙ্গলের পথ দেখিয়ে নিয়ে চলল ম্যাং নামক এক ব্যক্তি। জঙ্গলে ঝর্ণার জল ভরতে গিয়ে সুমন একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, কিন্তু নিমেষের মধ্যেই সেই বাচ্চাটি ভ্যানিশ হয়ে যায়। তারপর রাত হয়ে গেছে। গভীর জঙ্গলের মধ্যে চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সুমন ও সৌম এখন তাঁবুর ভেতরে বসে বিশ্রাম করছে। তাঁবুর চেনটা কিছুটা খোলা রয়েছে, অনেকটা বাইরের হাওয়া বাতাস আসার জন্য। দুজনের মনে একই চিন্তা, যদি হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে কি করা যেতে পারে। সামান্য একটা তাঁবু, তার দ্বারা কি নিজেদের রক্ষা করাটা সম্ভব হবে? সৌম বলল, আমি ক্যামেরার ব্যাপারটা কিছুতেই এখনো বুঝে উঠতে পারছি না। যতবার চেষ্টা করলাম বিষয়টা দেখবার, ততবারই বিফল হলো আমার প্রয়াস। আচ্ছা, তুই তো বলছিলি ওই ছেলেটা ভিডিওটার মধ্যে ছিল, তাহলে সে গেল কোথায়? তুই আসলে ছেলেটাকে দেখে হাত থেকে ভয়তে ক্যামেরাটা ফেলে দিয়েছিস, সেই জন্যই এমনটা হয়েছে। সেই সময়ের ভিডিওটা আর তুলতে পারিসনি তুই, এখন ভুলভাল বকছিস আমার সামনে। তুই কি বোকা সৌম্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলতো। আরে বাবা, যদি ভিডিওটা নাই হতো তাহলে ছেলেটার পরের অংশের ভিডিওটা আমরা দেখতে পেতাম না। ছেলেটিকে দেখেই আমার হাত থেকে ক্যামেরাটি পড়ে যায়নি, গেছিল ছেলেটি যখন আমার দিকে এগিয়ে আসছিল সেই সময়। বুঝলি এবার তুই? দুজনের মধ্যে বাচ্চা ছেলেটাকে নিয়ে বচসা চলতেই থাকলো। একবার একটা কোনো টপিক নিয়ে আলোচনা শুরু করলে কোথায় ওদের থামতে হবে ঈশ্বরও হয়তো ওদের শেখাতে ভুলে গেছেন। যাই হোক, বেশ কিছুক্ষণ বাদে ওদের ঝগড়া থামলো। খুব জোরে হাওয়া বইছে বাইরে দিয়ে, তাঁবুটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। একটা মোমবাতি জেলে রেখেছে ওরা তাঁবুর ভেতরে, চার্জ নষ্ট করতে চাইছে না এখনই। কিছু পোর্টেবল চার্জার সাথেই আছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ নানা রকম না করার জন্য মোমবাতি দিয়েই কাজ চালাতে হচ্ছে তাদের। মোমবাতির আলোটা বারবার কেঁপে কেঁপে উঠছে বাইরের হাওয়ার দাপটে। সুমন তাঁবুর চেনটা টেনে দিল। রাতের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ করে নিয়ে দুজনে চুপচাপ করে বসে রইল। হঠাৎই ওদের মনে হলো আশপাশে কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কেউ যেন ওদের তাঁবুর চারপাশ দিয়ে হেঁটে চলেছে। প্রথমে মনে হলো একজনই হয়তো হাঁটছে, তারপর মনে হলো না, একজন তো নয়, এই আওয়াজ অনেকজনের হাঁটার আওয়াজ। ভালো করে শুনে বলল একজন ঘোড়ায় চড়ে এসেছে আর তাদের তাঁবুর চারপাশে বিচরণ করে বেড়াচ্ছে। ভেতরের আলোটা দেখতে পেয়েই বোধহয় এত রাতে এসেছে ওদের সাথে কথা বলতে। সুমন বলল, সৌম্য, আমার বিষয়টা ভালো ঠেকছে না কিন্তু।
এত রাতে এরকম একটা নির্জন জঙ্গলে কেই বা আসতে পারে? হ্যাঁ, তাও আবার ঘোড়ায় চড়ে। হঠাৎই ঘোড়াটা ডেকে উঠল। কিছুক্ষণ বাদেই একটা চাকু এসে লাগলো ওদের তাঁবুতে। তাঁবুর একটা দিক চাকুর আঘাতে ছিঁড়ে গেল। ওরা দেখতে পেল ঘোড়া থেকে নেমে ওদের দিকেই কেউ এগিয়ে আসছে। ভয়ে ওদের হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যেতে লাগলো। আচ্ছা, এরা ওই কঙ্কালী গোষ্ঠীর লোক নয় তো? তাহলে কি ওদের মেরে ফেলবে? ওরা যেন কোনো কিছুই ভাবতে চাইল না, শুধু একে অপরকে ধরে ভয়ে কাঁপতে থাকলো। জুতোর আওয়াজটা ক্রমাগতভাবেই ওদের দিকে এগিয়ে আসছিল। ওরা শুধু দেখলো একটা কঙ্কালসার হাত ছড়িটা তাঁবুর কেঁথে যাওয়া অংশ থেকে তুলে নিল। যতটুকু ওই সামান্য আলোতে চোখে পড়েছিল তাতে ওরা দেখলো আঙুল বলে সেখানে কিছুই নেই, সেটা শুধুই হাড়। তাতে আবার হীরের আংটি পরানো রয়েছে। ভয়ে ওদের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। শুধু এখানেই শেষ নয়, বাইরে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে তাঁবুর কাছে নিয়ে এসে গন্ধ শুকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ এইভাবে চলল। বাইরের হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং তার সঙ্গে সুমন আর সৌম্যর নিঃশ্বাসের শব্দ। ওরা বেশ বুঝতে পারছে যে লোকটা এখনো তাঁবুর বাইরে দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত একটা বাজে গন্ধ আসছে ওদের নাকে। তারপর ওরা শুনতে পেল লোকটা জুতোর শব্দ ক্রমাগত উল্টো দিকে যাচ্ছে। সুতরাং লোকটা অন্য দিকে হাঁটছে, অর্থাৎ নিজের ঘোড়ার দিকে সে চলে যাচ্ছে। চোখের পলক পড়তেই ঘোড়া চালিয়ে লোকটা সেখান থেকে চলে গেল। এতক্ষণ যাকে লোক বলে সম্বোধন করা হচ্ছে আদৌ সে কোনো লোক ছিল কিনা কে জানে। সে ছিল কঙ্কালী সম্প্রদায়ের একজন, যারা দক্ষিণে থাকে। ওই দিকেই ওদের ডেরা। ভয়ে দুজনেরই ঠোঁট কাঁপছে। কাকে কি বলবে কিছুই ঠিক করতে পারছে না তারা। মোমবাতিটা জ্বালবে নাকি জ্বালবে না? তখনও হাত একেবারে ঠান্ডা হয়ে রয়েছে দুজনের। সুমন সাহস করে তাঁবুর চেনটা একটু ফাঁক করে বাইরের দিকে চোখ মেলে তাকালো। আকাশে চাঁদও নেই, কোনো আলো উপস্থিত নেই সেখানে। প্যান্টের পকেট থেকে কোনো মতে লাইটারটা বার করলো সে। আশেপাশে কিচ্ছু নেই আর। পাশ দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, শুধু তার আওয়াজই কানে ভেসে আসছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সৌম্য বলল, এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম আমরা, না হলে আজ নির্ঘাত মরতে হতো এই নরকঙ্কালের হাতে। আর এই বস্তুটা ঠিক কি বলতো? আমি জীবনে কোনোদিন দেখিনি। এরকম আবার হয় না কি করে? অর্ধেক মানুষ আর অর্ধেক কঙ্কাল। আমার তো হাতটা দেখেই প্রায় দম আটকে আসছিল। মুখটা দেখলে হয়তো হার্টফেলই হয়ে যেত আমার। সৌম্য, তুই একটু চুপ করবি দয়া করে? তোকে 1000বার বলেছি জঙ্গলের মধ্যে চিৎকার করে কথা বলতে নেই। তুই আসবার সময় ইনস্ট্রাকশনগুলো পড়িসনি নাকি? হ্যাঁ, সেখানে তো স্পষ্ট করে লেখাই ছিল জঙ্গলের মধ্যে কোনো রকম চিৎকার চেঁচামেচি করা একেবারে নিষিদ্ধ। যে কোনো সময় যে কোনো রকমের বিপদে সে পড়তে পারে। তখন কি করবো আমরা? হ্যাঁ হ্যাঁ। রাতটা কোনো রকমে আলো না জ্বালিয়ে কাটিয়ে দিল ওরা। পরের দিন ম্যাং এলো সকালের দিকে কিছু লোকজন নিয়ে। ওদের হাতে কিছু খাবারের বাসন, কন্টেনারে কিছু খাবার এবং জল রয়েছে। ওদের দেখেই সুমন গিয়ে জড়িয়ে ধরল ম্যাংকে, আর সৌম্য বেরিয়ে এলো সাথে সাথে। এরপর দুজনে আগের রাতের ঘটনাগুলোকে ম্যাংকে জানালো। পুরো বিষয়টা ম্যাং মন দিয়ে শোনার পর বলল, আপনারা আগে কিছু খেয়ে নিন। আজকেই তো আবার আপনারা বলছিলেন আপনাদের গন্তব্যের দিকে যাবেন। এর পরের জঙ্গল কিন্তু আরও গভীর, আরও ভয়ঙ্কর বলে দিলাম। হ্যাঁ, সেখানে যদি আপনাদের সঙ্গে কোনো বিপদ ঘটে তাহলে কিন্তু আমাদের দায়ী করতে পারবেন না আপনারা। কথাটা বলেই ম্যাং কি সব মন্ত্র পড়তে শুরু করলো।
কোন ভাষায় কি মন্ত্র পড়ছে কিছুই বোঝা গেল না। বেশ কিছুক্ষণ এভাবে মন্ত্র পড়ার পর ম্যাং ওদের দিকে চোখ তুলে তাকালো। এতক্ষণ ওরা খাবে কি? দুজনে নির্বাক হয়ে ম্যাংয়ের দিকে তাকিয়েছিল। ম্যাং বলল, আমার মন্ত্র বলের দ্বারা আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা মোটেই হিতকর ব্যাপার নয়। আপনাদের সামনে ঘোর বিপদ আসতে চলেছে। গতকাল আপনারা যা দেখেছেন সেটি কোনো মনের ভুল ছিল না জানবেন, এর পেছনে অনেক বড় কারণ নিহিত ছিল। ওটা কঙ্কালী সম্প্রদায়ের একজন লোক ছিল। এরা সারা রাত জঙ্গল পাহারা দেয়। যদি কোনো মানুষের হদিশ পায় তাদেরকে তারা আস্ত রাখে না, সঙ্গে করে টানতে টানতে নিয়ে যায় নিজেদের ডেরায়। তারপর নরবলি দিয়ে, তার রক্ত দিয়ে যা নিজেদের ইষ্ট দেবতাদের পূজা দেয়। এটাই এই গোষ্ঠীর কাজ। ওদের নামও মুখে আনা অশুভ। যেসব গ্রামবাসী ম্যাংয়ের সাথে ওখানে উপস্থিত ছিল তাদের মধ্যে একজন বলে উঠল, আমি জানি সাহেব ওরা কেন এসেছিল। ওরা আপনাদের ঠেকটা জেনে যেতে এসেছিল। এরা হলো ওই রাজ পরিবারের শত্রু। এদের জন্যই তো রাজ্যটা ধ্বংস হয়ে গেছিল। এরা ভয়ঙ্কর। দুর্গেশগড়ের পতনের জন্য একমাত্র এরাই দায়ী। লেপচাই পারবে একমাত্র এদের ধ্বংস করতে। ও একাই কাফি। আপনারা আজ রাতে আগেই জায়গা বদল করে নিন। এখানে আর থাকবেন না সাহেব। আপনাদের খুঁজতে ওরা আবার আসবে, আমি বলে দিলাম। আলো থাকতে থাকতে আপনারা অন্যদিকে চলে যান। খেয়াল রাখবেন, দক্ষিণ দিক বরাবর একদম যাবেন না। পশ্চিম দিকে হাঁটতে থাকুন। আপনারা তো ওই জঙ্গলের ঈগল পাখির খোঁজে এসেছেন, কিন্তু সে পাখি জীবিত আছে কিনা তা কিন্তু কেউ জানে না। এই সব কিছুর খবর লেপচা জানে। এই তো জঙ্গলকে রক্ষা করছে। যে কোনো জায়গায় যে কোনো সময়ও পৌঁছে যেতে পারে। ও তো মানুষ নয় গো সাহেব, মানুষ নয়। ম্যাং হঠাৎ ওর মুখটা চেপে ধরল, বড় বড় চোখ করে ঘাড়ের ওপরে একটা মারল। লোকটা চুপ করে গেল। সুমন ও সৌম শুধুই দর্শক হয়ে রইল। ম্যাং বলল, আরে না না দাদাবাবু, ওগুলো সব আজগুবি কথায় আপনারা একদম বিশ্বাস করবেন না। ও কোন সময় কী কথা বলে কিছুই ঠিক থাকে না, আর ওসব ঠিকঠাক জানেও না। এখান থেকে গল্প করে যা খুশি বলে বেড়ায়। আপনারা বলুন না খাওয়া দাওয়া করে নিন। হ্যাঁ, আমরা আসলাম। খাবার রেখে দিয়ে গেলাম। ওই কন্টেনারের মধ্যে কিছু খাবার আছে, আশা করি বয়ে নিয়ে যেতে আপনাদের অসুবিধা হবে না। খুবই হালকা। এতে যা পরিমাণ খাবার আছে তাতে আজকে রাতটা আর কালকে সকালটা পর্যন্ত ভালোভাবে চলে যাবে। আর ওই কালো প্যাকেটে কিছু ফলও আছে, চৌধুরীবাবু নিজে পাঠিয়েছেন আপনাদের জন্য। আমরা এখন চললাম তাহলে। হ্যাঁ, সাবধানে থাকবেন, আবার দেখা হবে। ওরা যখন চলে যাচ্ছিল তখন সৌম দেখতে পেল ম্যাং ওই গ্রামবাসীটাকে তখনও কী সব বলে গালাগালি করে চলেছে। কিন্তু ওরা নিজেদের ভাষায় কথা বলছিল বলে ওদের কোনো কথাই সুমন ও সৌম বুঝতে পারল না। খাওয়াটা কোনো রকমে খেয়ে নিয়ে ওরা তাঁবুটা গুটিয়ে নিল পিঠের ব্যাগে। এদিকে জলের বোতলের জন্য একটা অতিরিক্ত ব্যাগ তৈরি হয়েছে, সেটাকে আবার বয়ে নিয়ে যেতে হবে। ওরা পশ্চিমের দিকে চলতে শুরু করলো। ম্যাপে দেখলো পশ্চিমের দিকে গেলেই পাহাড়ের ওপর থেকে দুর্গেশগড়ের চূড়ো দেখা যাবে, কিন্তু পায়ে হেঁটে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তবেই সেটির দেখা মেলা সম্ভব। পথের মধ্যে একটা বড় ঝুলন্ত ব্রিজ পড়বে। সেই ব্রিজের নিচ দিয়ে ঝর্ণার জল গিয়ে খাদে পড়েছে। ব্রিজের অবস্থাও তেমন ভালো নয়। দুজনের বেশি সেখানে যাওয়া যায় না। এত কিছু ঝুঁকি নিয়ে ওরা এগোতে থাকলো পশ্চিমের দিকে। সৌম্য হাতে ম্যাপটা নিয়ে দেখতে লাগলো। প্রতিবারের মতো এবারেও গাছের গায়ে চক দিয়ে চিহ্নিত করে যেতে লাগলো সুমন। কিন্তু আগের বারের মতো অভিজ্ঞতা যদি হয়, সেটা ভেবে ওর হাতটা কেঁপে উঠল। কেউ যদি এই চিহ্নগুলোকে মুছে দেয় তখন? ওরা প্রায় হাঁটতে হাঁটতে অর্ধেকের বেশি পথ অতিক্রম করে ফেলল। ম্যাপে দেখলো আরও 6 কিলোমিটার রাস্তা যেতে হবে। যে জায়গাটায় ওরা এসে দাঁড়িয়েছে সেটা স্বর্গের চেয়েও সুন্দর। সৌম্য বলল, ওই দেখ সুমন, সামনেই ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া প্রায় আমাদের পক্ষে অসম্ভব। একটা কাজ কর, তুই আগে আগে যাবি আর আমি থাকবো তোর পেছনে। এরকমভাবেই আমরা এগোতে থাকবো। আর হ্যাঁ, যাবার সময় পেছনের দিকে ফিরেও তাকাবি না। এমনটাই ব্রিজের সামনে একটা ফলকে লেখা রয়েছে দেখলাম। জানি না আদেও এর কোনো সঠিক কারণ আছে কিনা,
তবু আমাদের ইনস্ট্রাকশন মেনেই চলতে হবে, বুঝলি? সুমন কথা মতো আগে আগে চলতে লাগলো। ব্রিজে পা দিতেই মনে হলো শরীরের ভার রাখা এই অপলকা ব্রিজের পক্ষে বোধহয় সম্ভব হবে না। কিন্তু ওরা ব্রিজে উঠতেই আকাশের মুখ হঠাৎ ভার হয়ে গেল। এতক্ষণ মাথার ওপরে সূর্য গমগম করছিল, হঠাৎ কোথা থেকে যেন কালো উড়ো মেঘ চলে এলো। প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। নিচ দিয়ে প্রবল বেগে জল খাদে গিয়ে পড়ছে, তাই অঞ্চলটা ফেনায়িত হয়ে রয়েছে, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এরপর পড়ে গেলে গভীরে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। পা টিপে টিপে সুমন এগোতে থাকলো সামনের দিকে। এমন সময় সুমন শুনতে পেল সৌম্য চিৎকার করে ডাকছে, বলছে যে ওর পা আটকে গেছে ব্রিজের কাঠের ফাঁকে। সৌম্যর গলা সুমন কোনোদিনও ভুল করবে না, তাই সে পেছন ফিরে তাকায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুই চোখে পড়ে না সুমনের। সে দেখে দিব্যি আসছে সৌম্য ওর পেছনে হাঁটতে হাঁটতে। এমন সময় হঠাৎই একটা দমকা হাওয়ার বেগে কে যেন ছুটে আসতে থাকে ব্রিজের অপর দিক থেকে, ঠিক ওদের দিকে। সুমন পেছন ফিরে দেখে একজন মুখোশ পরা লোক ঘোড়ার ওপর বসে ছুটে আসছে। সুমন আরও একটা ব্যাপার লক্ষ্য করে যে ঘোড়ার পা মাটিতে লেগে নেই, হাওয়ায় ভেসে আসছে ওদের দিকে সেই লোকটা। সুমন আর কিছুর বোঝার আগেই ঘোড়ায় চড়া লোকটা এসে তুলে নিয়ে যায় সৌম্যকে। কি হলো এটা? সুমন কিছুই বুঝতে পারল না, শুধু সৌম্যর আর্তনাদ সে শুনতে পেল। আমাকে বাঁচা সুমন ভাই, আমাকে বাঁচা। চোখের নিমেষে ঘোড়াটা গায়েব হয়ে যায় সুমনের চোখের সামনে দিয়ে। সুমন দৌড়তে শুরু করে যাতে ঘোড়াটাকে সে ধরতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে পারে না। এতক্ষণে ব্রিজের শেষ প্রান্তে সে পৌঁছে গেছে, কিন্তু কোথায় সৌম্য? সৌম্য কোথাও নেই। কোথায় খুঁজবে সে এবার সৌম্যকে? কিছু না ভেবে সুমন সামনের দিকে ছুটতে থাকে। ঘোড়ার পায়ের চিহ্নও তো আর দেখা যাচ্ছে না। আসলে কি ছিল সেই জন্তুটা? হঠাৎই একটা পাথরে ধাক্কা খেয়ে সুমন পড়ে যায়। সামনে দেখতে পায় একটা ঘোড়া শুয়ে পড়ে গোঙাচ্ছে, আর ঘোড়ার ওপরে যে বসেছিল সে আরো কিছুটা সামনে। সুমন এখনো কিছু বুঝে উঠতে পারেনি। সাহস করে আরো দুপা এগিয়ে গিয়ে দেখে লোকটার মুখ বলে কিচ্ছু নেই। দেহের ওপরের অংশ পুরো কঙ্কাল, আর কোমরের নিচের দিকটা অনেকটা মানুষের মতো। ভয়ে ভয়ে সে এবং তার পেছনের দিকে তাকায়, এবং সে যা দেখতে পায় তাতে হয়তো তার কথা বলার শক্তি লোপ পেয়ে গেছে। সে দেখে যে বাচ্চা ছেলেটি তাকে ঝর্ণায় জল ভরার সময় দেখেছিল, সে বসে রয়েছে, আর তার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে সৌম্য। সুমন কিছু বলার আগেই হাঁটু গেড়ে ছেলেটার সামনে বসে পড়ে। চোখ দিয়ে শুধু জল পড়তে থাকে। বাচ্চা ছেলেটি মৃদু হাসি মুখে ওর দিকে তাকায়, হাত নেড়ে ওকে আশ্বস্ত করে যে ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক আছে এখন। হঠাৎ সুমন দেখে বাচ্চা ছেলেটি সৌম্যর মাথায় হাত দিতেই সৌম্যর জ্ঞান ফিরে এসেছে। তারপর সুমন সৌম্যকে আস্তে আস্তে ধরে তোলে। এরপর ছেলেটি ওদের ডেকে নিয়ে যায় পাশের ছোট্ট গুহাটায়। সুমন সৌম্যকে ধরে নিয়ে চলেছে। অজ্ঞাত পরিচয় ছেলেটি হাঁটছে সামনের দিকে। ছেলেটির হাঁটা চলা স্বাভাবিক, কিন্তু একটা বিষয় সব থেকে বেশি অস্বাভাবিক, সেটা মনে হলো যে ছেলেটা কিন্তু নীরব। এত ঘটনা ঘটে যাওয়ার পরও ছেলেটা একেবারেই নীরব। সৌম্যর শরীরে জোর না থাকায় এখনকার মতো তার একমাত্র ভরসা সুমনের কাঁধ, সেটা ভর দিয়েই সে হাঁটছে। সৌম্যর কাছে যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যাগটা ছিল সেটা এখন আর নেই।
সুমন সেটা লক্ষ্য করল, কিন্তু সবটা সে নিজের চোখে হতে দেখেছে। সৌম্য যে এখন বেঁচে রয়েছে এটাই সুমনের ধারণার বাইরে। ছেলেটি অদূরে নিয়ে আসলো একটা গুহার সামনে। ঠিক গুহা নয়, অন্ধকার একটা কোটরের মতো, যার ভেতরের প্রবেশের পথটা দেখতে পাওয়া গেলেও তার পরের রাস্তাটাকে ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না। এতটাই অস্পষ্ট এবং যে কালো ধোঁয়া অন্ধকারে ঢেকে রেখেছে জায়গাটাকে। ছেলেটা পেছন ফিরে ইশারায় ডাকতে থাকলো সুমনকে। সুমনও সৌম্যকে সঙ্গে নিয়ে ছেলেটার পেছনে পেছনে চলতে লাগলো। সুমন কিছুই বুঝতে পারছে না যে কে এই ছেলেটা, সেখানে কেন নিয়ে এসেছে তাদের। এটা আবার তার নতুন কোনো চক্রান্ত নয় তো? এইসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎই সুমন লক্ষ্য করলো গুহার ভেতরটা বেশ আলোকিত, কিন্তু বাইরে থেকে যে বেশ অন্ধকার মনে হচ্ছিল। তাহলে আলো এলো কোথা থেকে? ভালো করে নজর করে যা দেখতে পেল তা হলো যে ছেলেটি চলেছে ধীরে ধীরে, আর তার হাতে চলছে একটা মশাল। এটা আবার কি করে সম্ভব? সৌম্য ফিসফিস করে জিজ্ঞাসা করলো সুমনকে, কিন্তু সুমন তার কোনো কথারই উত্তর দিতে পারল না, কারণ এখনো পর্যন্ত এরকম অনেক কিছুই তাদের সাথে ঘটেছে যার উত্তর তাদের কাছে নেই। সুমন সৌম্যকে কি একটা কথা বলতে যাবে, এমন সময় বাচ্চা ছেলেটা পেছনে ফিরে তাকালো। সেই চোখের দৃষ্টি সুমনকে স্তম্ভিত করে দিল কিছুক্ষণের জন্য। মনে হলো ছেলেটার চোখ যেন মশালের থেকেও বেশি জ্বলছে। আলো ঠেকরে বেরোচ্ছে যেন তার চোখ থেকে। ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করবার আগেই ছেলেটি সুমনকে হাত দিয়ে ইশারা করে চুপ করতে বলল। একটা কথাও বলা যাবে না, আর একটা শব্দও করা যাবে না, এমনটাই ছেলেটা নির্দেশ করলো তাদেরকে। ছেলেটার কথা শোনা ব্যতীত আর কোনো উপায়ও নেই ওদের কাছে। ওরা হঠাৎ দেখতে পেল যে গুহার একটি প্রান্তে ছেলেটি দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে সেখানে পৌঁছলে ছেলেটি হাতের ইশারায় নিচের দিকে দেখতে নির্দেশ করে। সৌম্য সুমনের কাঁধ থেকে ব্যাগটা সরিয়ে পাশে একটি পাথরে হেলান দিয়ে দাঁড়ায়। সুমন তখন নিচের দৃশ্য দেখতে ব্যস্ত। এমন কিছু সে দেখতে পাচ্ছে যার ধারণা বোধ হয় পৃথিবীর কেউ এর আগে দেখেনি। ওরাই প্রথম করছে এমন। সৌম্য দেখে চিৎকার করতে যাবে এমন সময় বাচ্চা ছেলেটি মুখ চেপে ধরে। সুমনের অবস্থা বুঝতে পেরে নিশ্চুপ হয়ে পুরো ব্যাপারটা দেখতে থাকে সে। সুমন দেখছে যে গুহার নিচের দিকে একটা বিরাট গ্রামের মতন রয়েছে। সেই অঞ্চলের পাশ দিয়ে সারি সারি পাহাড় উঠে গেছে। সূর্যের আলো সেই অঞ্চলে প্রবেশ করে না বললেই চলে। ঝর্ণার জল তীব্র গতিতে পড়ছে পাহাড়ের গা বেয়ে। নিচের গ্রামের চারিদিকে কালো ধোঁয়া। উন্মুক্ত হয়ে নাচছে কিছু লোক। ধোঁয়ার মধ্যে কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না, বেশিরভাগ জায়গায় অস্পষ্ট লাগছে। ধোঁয়াটা চোখের সামনে থেকে সরে গেলে দেখা গেল একজন সিংহাসনে বসে রয়েছে। তার চারপাশে অনেক লোক তাকে ঘিরে কি সব মন্ত্র করছে। সুমন ভালো করে দেখে বুঝল এরা কঙ্কালী সম্প্রদায়। যিনি সিংহাসনে বসে আছেন উনি দলপতি, এক কথায় এই সম্প্রদায়ের রাজা। এরা যার মন্ত্র পড়ছে তারাও কঙ্কালী। একটা যেন ভয়ঙ্কর পরিবেশ। ওরা একটা মানুষকে বেঁধে নিয়ে এসেছে বলি দেওয়ার জন্য। রাজার সামনে বলি দেয়া হবে। নরবলি পেলে রাজাও বেশ খুশি হবে। তবে সেই দৃশ্য একেবারেই আর চোখে দেখা যায় না। সমস্ত শরীর জুড়ে কাঁপুনি আরম্ভ হলো। সৌম্য ততক্ষণে অনেকটাই স্বাভাবিক হয়েছে। সুমন হঠাৎই চিৎকার করে উঠল,
অনেক সাবধান করা সত্ত্বেও ওর দ্বারা নিজেকে সামনে রাখা সম্ভব হলো না। ঠিক তখনই কঙ্কালী সম্প্রদায়ের লোকেরা সেটি টের পায়। ওরা বুঝতে পারে তাদের শত্রুরা প্রবেশ করে ফেলেছে তাদের গুহায়। ওরা ওপরের দিকে উঠতে থাকে। সুমন আর সৌম্য কি করবে বুঝে উঠতে পারে না। দুজনে তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। ঠিক সেই সময় অজ্ঞাত পরিচয় ছেলেটি ওদের নিয়ে বেরিয়ে এলো গুহার এক নিমেষে। চোখের পলক শেষ হওয়ার আগেই সৌম্য আর সুমন নিজেদের আবিষ্কার করলো তারা গুহার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এটা কি করে সম্ভব হতে পারে? একটু আগেই তো ওরা গুহার ভেতরে চরম বিপদের মুখে পড়ল, আর এখন তারা গুহার বাইরে। কিছুক্ষণ বাদেই তারা দেখলো গুহার বাইরে বেরিয়ে আসছে অজস্র কঙ্কালী সৈন্য। ওদের চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা। সৌম্য আর সুমন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে কোনো মানুষ 10 ফুটের ওপর লম্বা হতে পারে। চোখের সামনে যাদের দেখা যাচ্ছে তারা কেউ মানুষ নয়। বিকট আওয়াজ করে কঙ্কালগুলো তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে। ঠিক সেই সময় সুমন আর সৌম্য লক্ষ্য করলো তাদের সামনে থাকা বাচ্চা ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। ওদের থেকেও উচ্চতা এতক্ষণে কম ছিল, কিন্তু এখন তার উচ্চতা হয়েছে কঙ্কালীদের সমান। চোখের পলক ফেলার আগেই প্রতিটি কঙ্কালী মূর্তির গলা কেটে ফেলে দিল ছেলেটা। এখন তার হাতে রয়েছে একটা ধারালো অস্ত্র। সেই অস্ত্র দিদি কিন্তু সুমন বা সৌম্য এতক্ষণ তো তার হাতে দেখতে পায়নি। তাহলে ছেলেটা এই অস্ত্রটা পেল কোথা থেকে? কঙ্কালী গোষ্ঠী পড়ে রয়েছে মাটির ওপরে। প্রত্যেকের গলা দেহ থেকে আলাদা। একটা বাচ্চা ছেলের পক্ষে কি এরকম কাজ সম্ভব হতে পারে? সৌম্য কিছু বলতে যাওয়ার আগে ছেলেটা তার সামনে এসে দাঁড়ালো। এখন তার চেহারা আগের মতোই স্বাভাবিক। ছোটখাটো ছিপছিপে একটি বৌদ্ধ লামা। তবে এটা কি শুধু চোখের ভুল, নাকি ওই ছেলেটি কোনো জাদুটোনা জানে? এতক্ষণে যা যা ঘটেছে সেগুলো সবই রেকর্ড রয়েছে। সুমনের গলায় ঝোলানো ক্যামেরাটার ভিডিও মোড অন করাই ছিল। সুমন সেটা এক প্রকার ভুলেই গিয়েছিল, কিন্তু তার হাত লেগে ক্যামেরাটা নড়ে উঠতেই তার খেয়াল হলো ক্যামেরার মধ্যে আশা করি সবই রেকর্ড হয়েছে। মনে মনে নিশ্চিন্ত হলো সুমন। তাড়াতাড়ি শেষ প্রমাণটা সে লুকিয়ে ফেলল। প্যান্টের পকেটে পুরে নিল ক্যামেরাটা। এরপর ছেলেটা হঠাৎ সুমনের দিকে তাকালো। প্রথম ওর মুখ দিয়ে কথা শুনতে পেল সুমন। সুমনকে সে বলল, তোমার হাতে ওটা কি? সুমন ও সৌম্য দুজনেই চমকে উঠল। ছেলেটার মুখে এতক্ষণ তো কোনো কথাই ছিল না। এবার আবার ছেলেটি বলল, আমি সব জানি তোমরা কারা আর তোমরা কোথা থেকে এসেছো। আমার মধ্যে সেই শক্তি আছে যার দ্বারা আমি সব রহস্য ভেদ করতে পারি। আমি জানি আমার সম্বন্ধে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রধান প্রশ্ন, আমি কে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমি এটাই জানতে চাই। আর তার সাথে সাথে এটাও জানতে চাই যে তোমার মধ্যে কোন ক্ষমতা রয়েছে যার দ্বারা তুমি আমাদের এই ভয়ঙ্কর কঙ্কালীদের হাত থেকে রক্ষা করতে পারলে। প্রশ্ন করল সুমন। ছেলেটিকে কথা বলতে দেখে আবার ক্যামেরাটি বার করে ভিডিও করতে লাগলো সুমন। সৌম্য তার কাছ থেকে ক্যামেরাটা চেয়ে নিল। সুমনকে বলল কথা বলতে, আর সমস্ত কিছু ক্যাপচার করার দায়িত্ব নিল সে। ছেলেটি বিষয়টা লক্ষ্য করে সৌম্যকে ক্যামেরাটা বন্ধ করতে বলল। সে কিছুতেই রাজি নয় কেউ তার ছবি তুলুক। সৌম্য ওকে এড়িয়ে গিয়ে সেই সবাই ক্যামেরাটা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু ক্যামেরাটি জামার ভেতরে ভরে ভিডিও মোডটা কিন্তু অন করে রাখলো। ভিডিও না হলেও ছেলেটির কথাগুলো যাতে রেকর্ড হয়, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
হয়তো ওর কথার মধ্যে দিয়েই হয়তো দুর্গেশগড়ের ইতিহাস বেরিয়ে আসবে। ছেলেটা বলতে শুরু করলো। এই ইতিহাস বহু পূর্বের ইতিহাস, বহুকাল আগের ঘটনা। এই কঙ্কালী সম্প্রদায় কয়েক হাজার বছর ধরে এখানে রয়েছে। এই জঙ্গলের যে কোনো প্রান্তে যে কোনো সময় তারা উপস্থিত হয়ে যেতে পারে। তাদের মধ্যে সে ক্ষমতা রয়েছে। বোম্বাদিত্য বর্মন, যিনি দুর্গেশগড়ের রাজা ছিলেন, তারও আগে থেকে এই সম্প্রদায়ের উপস্থিতি। পানাগুড়ির জঙ্গল প্রথম অবস্থা থেকেই একটি মায়াবী জঙ্গল ছিল। এই জঙ্গলে বহু গাছ ও পশু পাখি রয়েছে যাদের মায়াবী বলা চলে। এরা নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। তাদের দ্বারা জমির উর্বরতা বৃদ্ধি পেতে পারে। তাদের উপস্থিতির দ্বারা অশুভ শুভতে, আবার শুভ অশুভতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জঙ্গলে কারোর অবাধ প্রবেশ মেনে নেওয়া হয় না। এই কঙ্কালী সম্প্রদায় রাজ পরিবারকে শেষ করে ফেলেছিল। সমস্ত জঙ্গল ছিল এদের অধীনে। কোনো সাধারণ লোককে দেখলেই তারা মেরে ফেলত। এই সম্প্রদায়কে কোনো দিন শেষ করা যায়নি। এরা শাখা প্রশাখায় বিভক্ত। তাই আমিও এদের মারতে অক্ষম। তুমি কে সেটা তো বললে না। বলে উঠল সুমন। আমি কে এটা জানার চেয়েও বেশি প্রয়োজন হলো তোমরা যে গুপ্তধনের সন্ধানে এখানে এসেছো সেটা তোমরা পাবে কি না। সুমন হাঁটতে হাঁটতে আবার থমকে দাঁড়ালো। ছেলেটি ওদের এই গুপ্ত অভিসন্ধি সম্পর্কে টের পেল কিভাবে? এই কথা তো কোনোদিন কেউ জানে না। এরই মধ্যে সুমন একটা বিষয় লক্ষ্য করলো, সুমন ও সৌম দুজনের ছায়া পড়ছে, কিন্তু ছেলেটির কোনো ছায়া পড়ছে না। দুজনের এবার বেশ ভয় করতে শুরু করলো। ছেলেটা বড্ড অস্বাভাবিক। এছাড়াও ছেলেটির সঙ্গে যখন ওরা হাঁটছে তখন ওদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা অনুভব হচ্ছে, কিন্তু আবহাওয়া তো সেরকম ঠান্ডা নয়। দুজনের মাথায় একটাই চিন্তা ঘুরতে লাগলো, ছেলেটি কে? কে এই ছেলেটি? এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগড়ির জঙ্গলে গল্পের দ্বিতীয় অংশ। এই গল্পের পরবর্তী অংশ শুনতে হলে আপনাকে নজর রাখতে হবে আগামী সপ্তাহে SR ক্রিয়েশন ইউটিউব পেজে ঠিক বিকেল 4টে। নমস্কার।